শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, প্রাণহানি বেড়ে 6 শতাধিক, উদ্ধার কাজে আন্তর্জাতিক সহায়তা কামনা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, ভোটাধিকার ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ, মর্মান্তিক বর্ণনা চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের। হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এখনো থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার, রাকসুতে মনোনয়নপত্র জমার সঙ্গে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। ন্যায্যতা ভিত্তিক সমাজে চরম দারিদ্রতা থাকতে পারে না, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। পরিস্থিতি উত্তরণে রোডম্যাপ করছে সরকার। এবং সিলেটে আজ সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ, সমতায় ফিরতে মরিয়া নেদারল্যান্ডস, স্বাগতিকদের প্রস্তুতি এশিয়া কাপে। ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশ, প্রাণহানি 6 শতাধিক, আহত হাজারেরও বেশি। ধ্বংসস্তূপে চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা হচ্ছে। ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উদ্ধার অভিযানে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। তরিবা ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আরবিদ আফসার। হঠাৎ তীব্র কম্পনে কেঁপে ওঠে চারপাশ, নিমিষেই ভেঙে পড়ে সবকিছু। বাড়িঘর, দালানকোঠা পরিণত হয় ধ্বংসস্তূপে। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এমনই পরিণতি হয়েছে আফগানিস্তানের। দেশটির পূর্বে অবস্থিত পাকিস্তানের সীমান্তবর্তী নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রোববার রাত 11:47 আঘাত হানায় ভূমিকম্পের মাত্রা ছিল 6। ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন কয়েকশো মানুষ। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে বড় মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার কিছুক্ষণ পর আরও 3টি কম্পন অনুভূত হয়, যার মাত্রা 4 থেকে 5-এর মতো ছিল। তালেবান সরকার জানায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক, শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে শতাধিক আহত ও নিহতের শঙ্কা রয়েছে। এছাড়াও তালেবান সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তাদের সীমিত সম্পদ দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজে সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া বড় পরিসরে ক্ষয়ক্ষতি মোকাবেলা করা সম্ভব নয়। শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে কোনো মূল্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সোমবার সকালে দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 11টার দিকে সমাধিস্থলে আসেন কেন্দ্রীয় নেতারা। এ সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নেতাকর্মীরা বলেন, দেশের চলমান সংকট মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কোনো অপশন নেই। যার ভোট সে সুষ্ঠুভাবে সে দিবে, ওই রাতের ভোট হবে না, ব্যালট বাক্স ভরা থাকবে না, সেরকম না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাচ্ছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা অনন্য। এই দলটি এই দেশের রাজনীতিতে, অর্থনীতিতে মৌলিক
পরিবর্তন নিয়ে আসে এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোত্তম সহযোগিতা করা। বিএনপি ক্ষমতায় গেলে দলটির 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা মহাসচিবের। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপন হচ্ছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল থেকে শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। এ সময় জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা দেওয়া হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুম্পা রিপোর্ট। কুষ্টিয়ায় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। সকালে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে পৌর চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। 17 বছর পর বাধাহীনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। টাঙ্গাইলে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও শোভাযাত্রা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমরা যে আদর্শকে ধারণ করে সেই আদর্শকে ধারণ করে আমরা পথ চলব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই বিপ্লবে আহত ও অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সাভারের ছায়াবিথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। শরীয়তপুরে সকাল 9টার দিকে জেলা কনভেনশন হলে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অন্যদিকে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করেন। জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও কেন্দ্রীয় সদস্য ফয়সাল আলীম সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গোপালগঞ্জেও বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বড়বাজার পৌর মার্কেটে বিএনপির জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে একজন চিকিৎসক ও 2 জন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও ফটো সাংবাদিক মোহিদ হোসেন। বেলা 12টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1A সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 11 সেপ্টেম্বর। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য 2 জন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিনে আমরা 6 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত 3 জন সাক্ষী জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে। হল ছাড়া নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল 9টার মধ্যে বেশিরভাগ ছাত্রী হল ছেড়ে যান। তবে ছাত্ররা হল না ছেড়ে মিছিল নিয়ে কেয়ার মার্কেট চত্বরে জড়ো হন। উপাচার্যের পদত্যাগ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বন্ধ ঘোষণার পর সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশনা দেয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে বেশিরভাগ ছাত্রী হল ছেড়ে যায়, তবে হল ছাড়েনি ছাত্রদের অনেকেই। নির্দেশ অমান্য করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কেয়ার মার্কেট চত্বরে জড়ো হন। ৪ দফা দাবি আদায়ে স্লোগান দেন তারা। আমাদের 4 দফা, আমাদের প্রত্যেকের দাবি মানার আগ পর্যন্ত আমরা এই প্রশাসনকে মানি না এবং এই প্রশাসনকে অচিরেই পদত্যাগ করতে হবে। আমাদের উপরে যে বর্বরতা চালানো হয়েছে তার প্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি এবং স্যারদের যে নির্দেশনা আসছে যে ৯টার মধ্যে হল ছাড়তে হবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা আহত হন, কিন্তু জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারা নির্দেশ দিয়েছে ৯টার মধ্যে আমরা সেফটির জন্যই চলে যাচ্ছি। ব্লকে গিয়ে অনেক কথা বলে আসছে যে তাড়াতাড়ি বের হয়ে যান, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি। হঠাৎ করে রাত্রে 9:30 ওনারা বলে যে হল ছেড়ে দিতে হবে। অনেকের তো বাসা দূরে, কোনো প্রিপারেশন নাই, একটা প্রোগ্রাম দিয়েছে সবারই। প্রশাসনের কাছে এটাই আশা থাকবে যে তারা যাতে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার বা তদন্ত করে এবং আমরা যাতে শীঘ্রই হলে ফিরে আসতে পারি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার সহ 4 দফা দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। তারা সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ন্যাক্কারজনক ঘটনা যাতে আর ভবিষ্যতে ভার্সিটিতে না ঘটে, সেই জন্য আমরা অবস্থান নিয়েছি। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ হল ছাড়বো না, আমরা কাউকে ছেড়ে যাব না। আন্দোলনটি ভেটেরিনারি ও পশুপালন অনুষদের কম্বাইন্ড ডিগ্রি দাবিতে শুরু হয়। একাডেমিক কাউন্সিলের বৈঠক দাবি, নাকচ খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা উপাচার্য সহ শিক্ষকদের অবরুদ্ধ করে। পরে বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনার কারণে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, আর ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন এবং 4 দফা যে দাবি তার সম্পর্কে কিছু আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন। 4 দফা দাবি বাড়িয়ে সেটিকে 6 দফা করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে দুপুর 2টার মধ্যে হল ছাড়ার যে নির্দেশনা সেটি যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন। এবং আমরা দেখেছি সকাল 11:30টার দিকে শিক্ষার্থীরা কিন্তু একটি সংবাদ সম্মেলন করে তারা 6 দফা দাবি প্রকাশ করেন এবং তারা বলছিলেন যে বহিরাগত শিক্ষার্থীদের দিয়ে যে তাদের উপরে হামলা করানো হয়েছে তার দায় উপাচার্যকে নিতে হবে এবং সেই দায় নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও দীর্ঘ 1 মাস ধরে তারা যে আন্দোলন করে আসছেন অর্থাৎ কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং যে শিক্ষক জড়িত রয়েছেন হামলার ঘটনায় সেই শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বহিরাগতদের চিহ্নিত করে তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বলছেন প্রক্টোরিয়াল বডি তাদেরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তারা এই আন্দোলন কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম করে গড়ে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি যে 11:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা নিজ নিজ হলে কিন্তু তারা চলে গিয়েছেন এবং বলছেন যে বিকেলে আবারও জড়ো হবেন এবং শিক্ষার্থীরা বলছেন যে হল ত্যাগের নির্দেশনা রয়েছে সেটি যদি দুপুর 2টার মধ্যে প্রত্যাখ্যান না করা হয় তাহলে তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন। এছাড়াও আমরা দেখেছি যে আজকে সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল। গতকাল রাতে আমরা দেখেছি সকাল থেকে কিছু নারী শিক্ষার্থী তারা হল ত্যাগ করলেও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা হলে অবস্থান করছেন এবং তারা হল ত্যাগ প্রত্যাখ্যান চেয়ে কিন্তু তারা সকালে আন্দোলন করেছেন, কর্মসূচি করেছেন এবং তারা সর্বশেষ একটি আলটিমেটাম দিয়েছেন 6 দফার দাবিতে এবং তারা বলছেন সেই 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকেই হলে অবস্থান করবেন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করতে হবে, সেই বিষয়টি বলছিলেন। শিক্ষার্থীরা বলছিলেন হলের যে পানির লাইন ছিল সেটিকে কেটে দেওয়া হয়েছে এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রক্টোরিয়াল বোর্ডের যে প্রক্টর রয়েছেন আব্দুল আলিমের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে যেহেতু হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে সেহেতু সেই বিষয়টি কিন্তু স্থানীয় প্রশাসন দেখছে, অর্থাৎ সেই বিষয়টিকে নিয়ে তারাও কিন্তু ভাবছেন, তারা বলছেন যে কিভাবে কি করা যায় তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।
এদিকে ১৪৪ ধারা জারি থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশের জোবরা এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। আজও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংঘর্ষের ঘটনায় আহত ১৪৪ শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। সহকর্মী আজিজা হক পায়েলের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। ১৪৪ ধারা অনুযায়ী ৫ জনের বেশি একসঙ্গে অবস্থান এবং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের এই আদেশ সোমবার রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে। লোকজন খুব চলাফেরা কম করছে, দোকানপাট বন্ধ। এই জন্য না হওয়ার জন্য প্রশাসন মিলাইয়া একটা সমাধান করার দরকার। মোটামুটি ঠান্ডা আছে, লোকজন নেই, সেনাবাহিনী টল দিচ্ছে, তারপর আমরা দোকানপাট খুলছি, কেউ নেই, ছাত্ররা নেই, স্থানীয় লোকজন নেই, রাস্তা একদম ক্লিয়ার। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হয়। সোমবারও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আশঙ্কার মধ্যে রয়ে গেছে আর কি স্টুডেন্টরা যে কি হবে, পরিস্থিতি সামনে আরো অবস্থা কি বেগতিক হবে নাকি হবে না, সবাই হলে চলে গেছে। নাম্বার গেটের এদিকে আমরা যতগুলো বন্ধু বান্ধব আসছিল ওরা সবাই কালকে এখানে কেউ ছিল না, ভয়ে মানে ওদের উপর আবার হামলা হতে পারে, এই জন্য সবাই হলে ছিল আর অনেকে বাড়ি চলে গেছে। আজকে আমাদের দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে কারণ আমাদের ব্যাচের অনেকে আহত হয়ে গেছে। আমার বন্ধুর মাথা ফাটছে, কয়েকজন ক্ষোভ খাইছে। এদিকে শনিবার রাতে সংঘর্ষের পর থেকে শুরু করে এখনো টহলে রয়েছে সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপরিচিত সন্দেহমূলক যাদেরকে অপরিচিত একটু হচ্ছে তাদেরকে আমরা খাতাতে এন্ট্রি করে এবং পারমিশন নিয়ে কোথাও যাচ্ছে কিনে দেন। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ১৪৪ শিক্ষার্থী চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই জমে উঠেছে ডাকসু নির্বাচন। বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ সময় বিভিন্ন ক্যাম্পাসকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এদিকে একটি পক্ষ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। হাসান আল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। ডাকসু নির্বাচনী প্রচারের সপ্তম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইশতেহার আর নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। ক্যাম্পাসের এমন পরিবেশ উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতি বছরই ডাকসু নির্বাচন দাবি করেন তারা। ডাকসু ভোটটা আসলে প্রত্যেক বছর হওয়া উচিত কেন, সেটা হচ্ছে ধরেন সিনিয়রদের সাথে দেখা যাচ্ছে জুনিয়রদের যে একটা গ্যাপ থাকে ওইটা অনেকটাই অনায়াসে কমে যায়। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই অনেক বেশি এনজয় করছে, অনেকে প্রচারণা চালাচ্ছে। আর অবশ্যই ডাকসু প্রয়োজন, একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সুবিধা অসুবিধা দেখার জন্য অবশ্যই একটা ডাকসুর প্রয়োজন আছে। ভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন ক্যাম্পাসে। ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তারা। এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন কোনো প্রার্থী। প্রশাসনের কিছু ক্ষেত্রে নীরবতায় শঙ্কা জানান তারা। তারপরেও প্রশাসনের আরো কিছু বিষয় নিয়ে একটু সচেতন হওয়া উচিত। যেমন অনেক প্রার্থী আমরা অনেক হলেই দেখি রাত 11টার পরেও তারা প্রচারণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। যে প্রপাগান্ডাগুলো সব মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়, একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে কেন্দ্র করে যেভাবে প্রপাগান্ডা ছাড়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, মাঠে এগুলোর কোনো ভিত্তিই নেই। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকায় সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এমনটাই মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ।
হাসান, ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ধন্যবাদ আপনাকে। আমরা ক্যাম্পাসে সকাল থেকে অবস্থান করছি এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন দলে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তাদেরকে নিজেদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে তারা সতর্ক করছেন এবং তারাও যেটি জানাচ্ছেন যে আগামীতে যে 9 তারিখ যে ভোটটা হতে যাচ্ছে সেই ভোটের সাধারণ শিক্ষার্থীরা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এমনটাই কিন্তু বলছেন সাধারণ ভোটারদেরকে এখানকার প্রার্থীরা। এবং প্রার্থীরা প্রত্যেকে বলছেন তাদের প্রত্যেকের স্ব পছন্দের প্রার্থীকে ভোট দিক, এমনটাই কিন্তু তারা বলছেন। একই সাথে যারা আসলে ডাকসুকে সাধারণ শিক্ষার্থীদের একটি মুখপত্র হিসেবে দাঁড় করাতে চায় এবং প্রশাসনের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যেতে চায়, সেগুলোকে যারা বাস্তবায়ন করবে এমন প্রার্থীকে কিন্তু ভোট দেওয়ার কথা বলছেন। এবং বিভিন্ন প্যানেলের যেমন প্রার্থী দেখছি, একই সাথে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণাকে ঘিরে আসলে পুরো ক্যাম্পাসে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছেন যে প্রতি বছর এই ভোটের আমেজ এখানে চলতে থাকুক। একই সাথে শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া সেগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থী যারা শিক্ষার্থী নেতা রয়েছেন তারা কাজ করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। একই সাথে আমরা এখানে আজকে কথা বলছিলাম ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, একই সাথে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সহ অন্য বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এখানে এখন পর্যন্ত আসলে পুরো ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি এখন পর্যন্ত ভোটের জন্য উপযোগী, তবে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে সাইবার বুলিং সহ নানা অভিযোগ করছেন শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রার্থীরা। তবে সেগুলোতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে কিছুটা পদক্ষেপ নিলেও অনেক ক্ষেত্রে আসলে কোনো ধরনের বড় পদক্ষেপ নিতে পারছে না, সেটি একটি অভিযোগ করছেন। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে যে দুটি ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, সেটিকে আসলে বিভিন্ন প্রার্থীরা বলছেন সেটিকে পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে করে বিভিন্নভাবে যে ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদগুলো নির্বাচন হচ্ছে সেটিকে আসলে কোনোভাবে ব্যত্যয় করবার জন্য একটা চেষ্টা করা হচ্ছে বলে এখানকার শিক্ষার্থীরা অভিযোগ করছেন। যেমন ছাত্র শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী তিনিও যেটি অভিযোগ করছিলেন যে একটি পক্ষ আসলে পরিকল্পিতভাবে এই নির্বাচনগুলোকে বিতর্কিত করবার কিংবা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। সেটির প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী এবং যারা অভ্যুত্থানের পক্ষের যেসব শক্তি রয়েছে তাদেরকে আসলে সতর্ক থাকবার জন্য বলছেন এখানকার ভিপি প্রার্থীরা। একই সাথে সাইবার বুলিং যেমন অনলাইনে যেসব সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন নারী প্যানেলের প্রার্থী যারা রয়েছে তাদেরকে নানাভাবে বুলিং এর শিকার করা হচ্ছে, সেটি যেন না করা হয়, সেটির ক্ষেত্রে প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয় সে ব্যাপারেও কিন্তু ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রদল, শিবির ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সাবেক সমন্বয়কদের একাংশ। উত্তপ্ত পরিস্থিতিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষ হওয়ার পর সোমবার জমা দেওয়া শুরু হয়। পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। এদিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। সহকর্মী কাজী শাহেদের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। রোববার দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর শেষ হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ। আজ সোমবার থেকে জমা দেওয়া শুরু হয়েছে, তবে প্রথম দিনে কোনো প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেননি। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বাধ্যতামূলক জমা দিতে হচ্ছে ডপ টেস্টের রিপোর্ট। সকাল থেকে নমুনা দিয়েছেন প্রার্থীরা। আমাদের দাবি ছিল 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার নিয়ে তাদের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবি ও রোববার রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে নারী কর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব এবং তার দুই উপাচার্য সহকারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছে তারা আগে অতীতে আমতলাতে চায়ের টাকার বিল দেওয়ার ভয়ে তারা পালিয়ে বেড়াতো। সেই উপাচার্য 3টি সংগঠন শিবির সহ তার বানানো 2টি সংগঠনকে 5 লাখ করে 15 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এদিকে দুপুরে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় আরও 2 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোট গ্রহণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। গতকাল যেহেতু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন তার বিধিমালা পরিপন্থী কিছু কার্যক্রম হলেও খুব ক্ষমাসুন্দর দৃষ্টিতে এটা দেখছে যে শিক্ষার্থীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয়।
এবং নিরাপত্তার বিষয়টি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই যে 24-25 সেশনের শিক্ষার্থীরা এখানে ভোটার হতে পারবে কিনা এই সংক্রান্ত বিষয়ে আমরা একটু প্রস্তুতিটা জানার জন্য এসেছিলাম এবং ভাইস চ্যান্সেলরকে আমরা অনুরোধ করেছি আজকের মধ্যে যেন ওনাদের প্রস্তুতিটা আমাদেরকে জানায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এ পর্যন্ত 318 জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে 69 জন মনোনয়ন তুলেছেন। এর মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 7 জন, এজিএস পদে 8 জন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, ভোটার তালিকা নিয়ে বিভিন্ন সংগঠনের মুখোমুখি হওয়ার কারণ কি আর কি বলছেন তারা? ন্যান্সি, ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর, সেইতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হবে কিনা সেই দাবি নিয়ে ছাত্রদল যে বিক্ষোভ কর্মসূচি করেছে আজকে সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে প্রশাসনের ভবনের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ করছেন। তাদের যে দাবি যে গতকাল মনোনয়নপত্র বিতরণের যে শেষ দিন ছিল সেখানে ছাত্র দলের রাজনীতিদের উপরে লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগ এনে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করে এই এখানে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে রাকসুর ভোটার করা না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। তবে আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে ইতিমধ্যে নির্বাচন কমিশন, রাকসুর যে নির্বাচন কমিশন, তারা বৈঠকে বসে মনোনয়ন ফর্ম গতকালকে সংগ্রহের শেষ দিন থাকলেও সেটি আরও 2 দিন বৃদ্ধি করে আজ এবং আগামীকালও মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে সেটি তারা ঠিক করেছেন। এছাড়া যারা প্রার্থী হবেন তাদের যেহেতু ডোপ টেস্ট বাধ্যতামূলক সেটিও চলছে। ছাত্রদলের যে কর্মসূচি তারা এটা বলছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার করা না হলে তাদের এই আন্দোলন চলতে থাকবে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে তাদের যে দাবিগুলো দিয়েছেন সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখবেন। তো ন্যান্সি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। চতুর্থ দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। সোমবার সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ছাত্রদল, শিবির, বাকশাস ও স্বতন্ত্র প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে প্রচারে নামে। এই সময় জয়ের ব্যাপারে আশা জানান তারা। আগামী 11 সেপ্টেম্বর 10ম জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবার মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 জন আর ছাত্রী 5,817 জন। ন্যায্যতা ভিত্তিক সমাজে চরম দারিদ্রতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, দারিদ্রতা কমাতে একটি রোডম্যাপ তৈরি করছে সরকার, যা পরবর্তী সরকার অনুসরণ করবে বলে আশা করছেন তিনি। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে, জাতীয় সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, বাংলাদেশ ততটা দরিদ্র না যে সামাজিক নিরাপত্তা দেয়া যাবে না, আর এখন সময় এসেছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার। গেল 15 বছরে সব সেক্টরে সীমাহীন দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। We are graduating to LDs from LDC, so there is no excuse that we should not have an universal social protection for all of us. Particularly during the last 15 years, to increase continuously. শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে রিলিজ দেয়া যেতে পারে, তবে শরীরের বিভিন্ন অংশের ক্ষতস্থান সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করছেন নূর। এদিন নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন।
আইসিইউ থেকে কেবিনে শিফট করার পরামর্শ দিয়েছেন। উনি খাওয়া দাওয়া করতে পারছেন, কথা বলতে পারছেন, স্বাভাবিক সব কিছু আছে, এবং ওনার যেটা একটু সমস্যা যে একটু ওই জায়গাটায় যেখানে ভেঙে গেছে নাকে বা চোয়ালের যে হাড়টা সেখানে একটু ব্যথা, এছাড়া আর তেমন কোনো কমপ্লেন নাই। আদালতের নির্দেশে কক্সবাজার শহরের বাকখালী নদী তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় পরিসরে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সোমবার সকালে বাকখালীর কস্তরাঘাট এলাকায় এই অভিযান শুরু হয়। এদিকে অভিযানকে কেন্দ্র করে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। বেলা 1টা পর্যন্ত 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4টি স্কেভেটরের সহায়তায় অন্তত 15টি স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়। বিকেল 5টা পর্যন্ত অভিযান চলবে। সামগ্রিক উচ্ছেদ অভিযান চলবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত। রোববার বিকেলে এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।